শুরু। সমানে শেয়ার দাও। আপনিও শেয়ার দেন তো একটু। দিচ্ছি। আসছে। একটু একটা মিনিট। দ্রুত শেয়ার করুন। আসসালামু আলাইকুম। প্রিয় ভর্তিচ্ছু সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা, সুন্দরবন দিবসের শুভেচ্ছা, সেই সাথে হচ্ছে তোমার ফাল্গুনের শুভেচ্ছা। তো আজকে আমাদের আইসিটি 3 নম্বর ক্লাস হবে। আমাদের বরাবরের মতোই আমাদের আইসিটি লেকচারার যিনি রয়েছেন আমাদের এডমিশন হ্যাক্সের হাসান হাওলাদার ভাই, উনি অলরেডি চলে এসেছে তোমাদের মাঝে। তো আজকে 3 নম্বর লেকচার হবে চ্যাপ্টার 3 থেকে। হ্যাঁ, আজকের ক্লাসটি যারা করবা তোমরা ভর্তি পরীক্ষায় গুচ্ছ বলো এবং যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 3 থেকে 5 নম্বর কিন্তু তুমি অবশ্যই অবশ্যই কমন পাবে। ঠিক আছে, আজকের ক্লাসটা থেকে তুমি 3 থেকে 5 নম্বর অবশ্যই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কমন পাবে। তো যারা ক্লাসটা দেখছো এবং এর পরবর্তীতে দেখবে তারা প্রত্যেকেই কিন্তু কি করবা, তোমাদের নিজ নিজ টাইমলাইনে লাইভটা শেয়ার করবা এবং আমার এই আইডিটাতে ফ্রেন্ড রিকোয়েস্ট অথবা ফলো দিয়ে রাখবা। তাহলে হচ্ছে তুমি ইংলিশ, আইসিটি এবং রেগুলার যে ক্লাসগুলো হচ্ছে বাংলা সহ পুরো ফুল প্যাকেজটাই কিন্তু তুমি নোটিফিকেশন পাবা। ঠিক আছে, তাহলে প্রত্যেকের কাজ হচ্ছে তুমি হচ্ছে আগে আজকে লাইভটা শেয়ার করবা এবং পরবর্তীতে তুমি হচ্ছে আইডিটা ফলো অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখবে। তো ভাইকে ক্লাস শুরু করার আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকের ক্লাস হবে চ্যাপ্টার 3। ঠিক আছে, ধন্যবাদ আশিক ভাইকে। আচ্ছা, সো আমরা আসলে একটু টেকনিক্যাল ডিফিকাল্টিসের কারণে আমাদের লাইভটা শুরু করতে একটু দেরি হলো, এজন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। সো সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে আসলে আমাদের লেখাটা পুরো দেখা যাচ্ছে কিনা আর আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। একটু কমেন্ট করো তো সবাই। সবকিছু ঠিকঠাক, আপনি শুরু করেন। আর আচ্ছা হবে না। আচ্ছা, আজকে আমাদের আলোচনার টপিক হলো আমাদের এইচএসসি আইসিটি বইয়ের যেটা চ্যাপ্টার নাম্বার 3 ছিল, ওই চ্যাপ্টারের মূলত হেডিং ছিল সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। সো আজকে আমরা আলোচনার সুবিধার্থে আমরা মূলত বেসিক্যালি আমরা সংখ্যা পদ্ধতিটার উপরে ফোকাস করব। এরপরে যদি আমাদের সময় থাকে দেন আমরা আসলে এর যে পরবর্তী সেগমেন্ট এই চ্যাপ্টারের সেটা হলো ডিজিটাল ডিভাইসে আমরা মুভ করব। সো সবাই ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দাও আর কমেন্টে তোমাদের ফ্রেন্ডদেরকে কি করো, ট্যাগ করো। ঠিক আছে, আচ্ছা আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। সো এই চ্যাপ্টারের শুরুতেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সংখ্যা পদ্ধতি। সো সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমাদের মোটামুটি অনেকেরই ধারণা আছে। সো বেসিক্যালি আমরা আমাদের এই যে লাইফে বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি ইউজ করি। সো সংখ্যা পদ্ধতি আবিষ্কারের হিস্টোরিটা অনেক পুরনো। অলমোস্ট আমরা এটা জানি 2500 মানে সরি 2500 খ্রিস্টপূর্ব থেকে আসলে মূলত এই সংখ্যার ধারণাটা মূলত শুরু হয়েছিল। এই বিষয়টা তোমরা সবাই জানো। আচ্ছা, সো ওই থেকে আজ পর্যন্ত আমরা যত ধরনের সংখ্যা পদ্ধতি আছে এর মধ্যে এটাকে মূলত আমরা বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করতে পারি। যার মধ্যে প্রথমটা হলো আমার পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি, আর আরেকটা হলো নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, সো পজিশনাল সংখ্যা পদ্ধতির এই জিনিসটা কি? সো এখানে দেখো আমরা যদি এই ওয়ার্ডটাকে ভালো করে খেয়াল করি, যেখানে পজিশন মানে কি, আসলে পজিশন মানে হলো অবস্থান, তাই তো? আচ্ছা, তার মানে এটা এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে অবস্থানে কোনো একটা ব্যাপার থাকবে। আচ্ছা, আর নন পজিশনাল কি? যে আসলে এখানে প্রথমেই নন আছে, আমরা জানি ইংরেজিতে নন মানে আসলে অপোজিট বোঝায়। তো পজিশনের অপোজিট মানে এখানে আসলে আমার পজিশনের কোনো ব্যাপার থাকবে না। যেমন আমরা যদি উদাহরণ দেই তাহলে একটু ভালো বুঝবো। যেমন আমরা যদি বলি একটা সংখ্যা আমি লিখলাম, সাপোজ আমি লিখলাম এখানে আমি লিখলাম যেমন আজকে 14 তারিখ, 14ই ফেব্রুয়ারি, আমি 14ই লিখলাম। ঠিক আছে, আচ্ছা, তো আমি লিখলাম, আমি ফেব্রুয়ারিটা লিখলাম না, 14 লিখলাম। আচ্ছা, তার মানে এটা একটা সংখ্যা। সেরকম আমরা প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু বিভিন্ন সংখ্যা ইউজ করি। আচ্ছা, এখন দেখো এই যে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বললাম বা স্থানিক সংখ্যা পদ্ধতি, এর কিছু বৈশিষ্ট্য আছে। যার মধ্যে প্রথম বৈশিষ্ট্য কি, এর একটা নিজস্ব মান থাকবে।
মানে প্রত্যেকটা পজিশনাল সংখ্যা পদ্ধতি কী থাকবে, একটা নিজস্ব মান থাকবে। 2 নম্বরে কি, এর একটা স্থানীয় মান থাকবে। অর্থাৎ একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, এই যে আমি যে লাল কালিতে যে 3টা পয়েন্ট লিখে রেখেছি, এই 3টা পয়েন্ট যদি কোনো একটা সংখ্যা বা সংখ্যা পদ্ধতি মেনে চলে, তখন সেটাকে আমরা বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতি। প্রথমটা কি ছিল, তাদের একটা নিজস্ব মান থাকবে। দ্বিতীয়টা কি, তাদের একটা স্থানীয় মান থাকবে। আর 3 নাম্বারটা কি, সেখানে একটা বেস বা মোট অঙ্ক। এই বেসটাকে আমরা জানি কোন একটা সংখ্যা পদ্ধতির সবগুলো অঙ্কর সমষ্টিকে মূলত বলা হয় বেস। সো মোট অঙ্ক বা বেস মূলত একই কথা। এটা হলো আমার মূলত পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন দেখি আমি কিছুক্ষণ আগে যে আমরা যে 3টা বৈশিষ্ট্য পড়লাম, এটা দেখি মিলে কিনা। আমি একটা সংখ্যা লিখেছিলাম 14 বা 14। আচ্ছা, সো এখন দেখো এখানে এই ওয়ান দ্বারা কি বুঝি, আমরা একটা মান বুঝি, তাই তো? তার মানে এটা আমার এই যে প্রথম যে বৈশিষ্ট্যটা ফিল আপ করলো। সেমভাবে 4, এটারও একটা নিজস্ব মান আছে, এটা দ্বারা 4টা জিনিস বোঝায়। আচ্ছা, এরপরে স্থানীয় মান। স্থানীয় মান ব্যাপারটা কি, যেমন এরকম প্রত্যেকটা অঙ্কের আমরা জানি যে আসলে এই যে প্রথমে যেটা থাকে এটাকে আমরা বলি একক স্থান। এটা তোমরা ছোটবেলায় হয়তো পড়েছো। আর এই জিনিসটাকে বলি আমরা দশক স্থান। সেমভাবে এখানে যদি আমার আরেকটা সংখ্যা থাকতো, সেখানে সাপোজ আমি আরেকটা সংখ্যা দিয়ে দিলাম 2, তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতাম, শতক স্থান। ঠিক আছে? তার মানে দেখো এখানে আমার এই যে 214 যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা দেখো 3টে বৈশিষ্ট্য মানলো কিনা। প্রথমে নিজস্ব একটা মান আছে, স্থানীয় মান আছে, একক, দশক, শতক আছে। এরপর এখানে মোট অঙ্ক বা বেইজের একটা ব্যাপার আছে। সো এটাকে আমরা বেইজের ব্যাপারগুলো আমরা একটু সামনে দেখব। বিভিন্ন ধরনের বেইজের উপর ডিপেন্ড করে সংখ্যাগুলোকে মূলত বিভিন্ন ভাগে ভাগ করা, যেটা আমরা সামনে আলোচনায় দেখব। আচ্ছা, সো দেখা গেল যেহেতু এই যে 214 সংখ্যাটা, এটা যেহেতু পজিশনাল সংখ্যা পদ্ধতি 3টা প্রপার্টি মানছে, তার মানে 214 কি একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। সেমভাবে আমরা আসি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির ব্যাপারে। দেখো নন পজিশনাল সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য কি, এর একটা নিজস্ব মান থাকবে বাট কোনো স্থানীয় মান থাকবে না। ঠিক আছে? আচ্ছা, সো এটা হলো মূলত নন পজিশনাল সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য। যেমন এখানে আমি 2টা সংখ্যা লিখে রেখেছি, তোমরা কি একটু আমাকে জানাতে পারবে এই যে আমি যে 2টা সংখ্যা লিখেছি এটা আসলে কোন সংখ্যা পদ্ধতিকে ইন্ডিকেট করে? তোমরা একটু কমেন্ট করো তো, যে আসলে এই যে আমি 2টা সংখ্যা এখানে লিখলাম, একটা হলো এটা আর একটা হলো এটা, কোন সংখ্যা পদ্ধতিকে ইন্ডিকেট করে? তোমরা একটু কমেন্টে জানাও তো। আমি একটু তোমার কমেন্টটা চেক করছি। হ্যাঁ, অনেকেই বলতেছে রোমান। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তার মানে এটা হলো রোমান সংখ্যা পদ্ধতি ইন্ডিকেট করে। আচ্ছা দেখি এখানে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির যদি 2টা বৈশিষ্ট্য আছে, এটা এগুলো মানে কিনা। দেখো নিজস্ব মান, আমরা এই জিনিসটাকে কি বলি 5, আর এটাকে কত বলি 1। তার মানে নিজস্ব একটা মান আছে না? আচ্ছা, নিজস্ব মান আছে। সো কোনো একটা সংখ্যা পদ্ধতিকে তখনই আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে বলবো যখন তার একটা নির্দিষ্ট মান থাকবে। এটাকে কেন আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে বলবো না? কারণ পজিশনাল সংখ্যা পদ্ধতি হতে হলে পুরো 3টা প্রপার্টি তোমাকে ফুল আপ করতে হবে। কিন্তু এখানে কি দেখো, শুধুমাত্র কি হচ্ছে, এখানে শুধুমাত্র এই যে আমরা রোমান সংখ্যা, এটাকে বলা হয় 6, এটাকে বলা হয়, আমরা জানি এটার ভ্যালু যদি 1 হয়, রোমান সংখ্যা এটাকে বলা হয় মূলত আমাদের নর্মালি এটাকে আমরা 2 বলি, হ্যাঁ এটাকে 6 বলি। আচ্ছা, এখন দেখো আমি যদি এই যে রোমান সংখ্যা যেটা 6, এটা দেখি এই প্রপার্টির সাথে একটু মিলিয়ে দেখি যেটা আসলে মিলে কিনা। দেখো এখানে কিন্তু নিজস্ব মানটা আছে, বাট স্থানীয় যে মানটা এটা কিন্তু এই পদ্ধতিতে নাই। কিভাবে? দেখো আমি এখানে লিখলাম এটা 5, এটা দ্বারা আমরা যেহেতু 1 বুঝি, এটা হলো 6। এখন এই আই যেটা বা 1 যেটা, এটা যদি জাস্ট এরকম হয়, এই পাশে চলে আসলো, সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এটার ভ্যালু কিন্তু সেই 5এই থাকতেছে, আর এটার ভ্যালু কিন্তু 1ও থাকতেছে। তার মানে কি, এখানে তুমি যখন পজিশন চেঞ্জ করছো, তার মানে সেক্ষেত্রে কিন্তু সংখ্যার কোনো মানে তেমন একটা পরিবর্তন হচ্ছে না। তার মানে কি, এখানে একক, দশক বা স্থানীয় মানের ব্যাপারটা ওই নন পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে নাই। তার মানে বলতে পারি আমরা এই যে সংখ্যা পদ্ধতিটা, এটা আসলে একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। সো তোমরা যদি জিনিসটা বুঝে থাকো তাহলে কমেন্টে জানাও। আচ্ছা,
এরপরে আমরা মুভ করব আমাদের এই চ্যাপ্টারের পরবর্তী টপিক, সেটা হলো ভিত্তি বা বেইজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। অর্থাৎ এটা আমরা সংখ্যা পদ্ধতির একটা জেনারেল ক্লাসিফিকেশন দেখলাম। এবার দেখব আমরা ভিত্তির উপর বা বেইসের উপর বা পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা আবার 4টা ভাগে ভাগ করতে পারি। সেটা কি? আচ্ছা, তোমরা কি একটু কমেন্টে জানাও যে আমরা বেইসের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে মূলত কয় ভাগে ভাগ করতে পারি এবং সেগুলো কি কি, আমাকে একটু কমেন্টে সবাই জানাও। আচ্ছা, সেটার মধ্যে আমরা জানি এটাকে মূলত 4 ভাগে ভাগ করা হয়। প্রথম যেটা সেটা হলো বাইনারি, পরেরটা হলো ডেসিমেল, এর পরেরটা হলো অক্টাল, এরপর হেক্সাডেসিমেল। অর্থাৎ ভিত্তির উপর ডিপেন্ড করে অথবা পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা আবার মূলত এই 4টা ভাগে ভাগ করতে পারি। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি, এটার আমরা জানি এটার ভিত্তি হচ্ছে 2, সো এটাকে আমি একটু সংক্ষেপে ভাবে লিখতে পারি। ডেসিমেলের ভিত্তি হচ্ছে 10, অক্টালের ভিত্তি হচ্ছে 8, আর হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16। আচ্ছা, অর্থাৎ সংখ্যা পদ্ধতিকে আমরা ভিত্তির উপর ডিপেন্ড করে এভাবেও ক্লাসিফিকেশন করতে পারি। আচ্ছা, তো প্রথমে কি আছে? বাইনারি। আচ্ছা, তোমরা সবাই একটু কমেন্টে আমাকে জানাও তো যে বাইনারি এটা তো আসলে ইংরেজি শব্দ, এটার বাংলা শব্দটা কি? এটা কি তোমরা জানো? বাইনারি এর বাংলা কি? আচ্ছা, আমি একটু ওয়েট করতেছি। বাইনারি এই শব্দটার বাংলাটা কি? আচ্ছা, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, বাইনারির বাংলাটা হলো দ্বিমিক। বাইনারি বাংলা কি? দ্বিমিক। আচ্ছা, ডেসিমেলের বাংলা হলো দশমিক, আর অক্টালের বাংলা হলো, এটাকে অষ্টকও বলা যায়, মানে এটা আসলে অষ্টক, সরি, আর এটাকে আমরা ষোড়শ বলতে পারি। আচ্ছা, যদিও আসলে আমাদের এই দুইটা অত বেশি ইম্পর্ট্যান্ট না, আমাদের মূলত এই দুইটা একটু বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, বাইনারির বাংলাটা একটু বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এবারে আমরা এই প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। সো আমি প্রথমে বাইনারিটাকে রাখছি, বাকিগুলোকে আমি একটু মুছে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, প্রথমে আমরা দেখি বাইনারি সংখ্যা পদ্ধতি। আচ্ছা, বাইনারি সংখ্যা পদ্ধতি কি? যে আসলে আমরা বাইনারি বেস যেহেতু জানি আমরা 2, আরেকটা কথা আমরা একটু সবাই একটু লিখে নেব, সেটা হলো, এটা সবাই একটু লিখে নাও, যে কোনো একটি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি, অর্থাৎ কোনো একটা সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি যদি n হয়, তাহলে ওই ভিত্তিতে, ওই সংখ্যা পদ্ধতিতে, ওই সংখ্যা পদ্ধতিতে n-1টি অঙ্ক থাকবে। সরি, এটা একটু ভালো করে লিখি। 0 থেকে n-1টি অঙ্ক থাকবে। আচ্ছা, আমি কি লিখলাম? এটা একটু ইম্পর্ট্যান্ট, অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা, যে কোনো একটা সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি যদি n হয়, তাহলে ওই সংখ্যা পদ্ধতি থেকে 0 থেকে n-1টি অঙ্ক থাকবে। ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি আরেকটা বিষয় একটু বলে নেই। আমরা অনেকেই যে অঙ্ক, এখানে আমি অঙ্ক না লিখে আমরা যদি সংখ্যা লিখতাম তাহলে এই জিনিসটা কি ভুল হতো কিনা তোমরা একটু কমেন্টে আমাকে জানাও। আমরা যদি এখানে অঙ্ক না লিখে, যদি সংখ্যা কথাটা লিখতাম তাহলে কি ভুল হইতো কিনা?
এটা একটু সবাই আমাকে কমেন্টে জানাও তো, যে আমি এখানে যদি অঙ্ক কথাটা না লিখে যদি সংখ্যা লিখলাম, দ্যাট মিনস আমার মূলত প্রশ্ন যেটা সেটা হলো অঙ্ক আর সংখ্যা দুইটা জিনিস মানে দুইটা জিনিস একই কিনা, অর্থাৎ অঙ্ক আর সংখ্যা বিষয় দুইটা একই কিনা। আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, অঙ্ক আর সংখ্যা এই দুইটা বিষয় কখনই এক না, ঠিক আছে? অঙ্ক আর সংখ্যা এই দুইটা বিষয় কখনই এক না। এটা একটু তোমরা লিখে নিতে পারো যে সকল অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক না, ঠিক আছে? এই জিনিসটা তোমরা সবাই নোট করে নাও যে সকল অঙ্কই সংখ্যা কিন্তু সকল সংখ্যা অঙ্ক না। যেমন আমি এটা জাস্ট আরেকটু যদি ক্লিয়ার করে বলি, যেমন একজনে কমেন্ট করছে ভুল, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা দেখো আমি বললাম, সাপোজ আমি একটা সংখ্যা লিখলাম যে 14। আচ্ছা যেহেতু আজকে 14 ফেব্রুয়ারি, বারবার 14 শব্দটাই বারবার ঘুরে ফিরে আসতেছে। আচ্ছা যাই হোক, এরপরে এখন আমি যদি তোমাদের প্রশ্ন করি এটা কি সংখ্যা নাকি অঙ্ক, এই ডেফিনেশনটার দিকে তুমি ভালো করে তাকাও, তাহলে তোমরা বুঝতে পারবা। হ্যাঁ অনেকে কমেন্ট করছে একই না, সংখ্যা আর অঙ্ক একই না। আচ্ছা আমি যেটা প্রশ্ন করলাম 14, এটা কি সংখ্যা নাকি অঙ্ক, এটা একটু কমেন্টে জানাও তো। আর আজকের ক্লাসটা খুবই খুবই, হ্যাঁ লিনা আক্তার নামে একজন কমেন্ট করছে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে অঙ্ক বলা হয়। ইয়েস থ্যাংক ইউ, হ্যাঁ এটাই, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত এই জিনিসগুলোকে বলা হয় মূলত অঙ্ক, অর্থাৎ যে জিনিসগুলো মূলত মৌলিক। সহজে মনে রাখার সিস্টেম কি, যে জিনিসগুলো মূলত মৌলিক এই জিনিসগুলো আসলে অঙ্ক। অথবা আমরা সংখ্যা পদ্ধতিতে হিসাব নিকাশের জন্য আমাদের মৌলিক চিহ্নগুলো ব্যবহার করে থাকি, ওই জিনিসগুলো মূলত অঙ্ক। এখন দেখো 14 দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা কি 14 কি 0 থেকে 9 এর মধ্যে আছে? নাই, তার মানে 14 কি আমার অঙ্ক না, বাট এটা কিন্তু সংখ্যা, ঠিক আছে? আচ্ছা সেই ছিল আমাদের অঙ্ক আর সংখ্যার ভিতর ডিফারেন্সটা। আচ্ছা এটা আমি একটু মুছে দিচ্ছি। আচ্ছা আমরা আবার এখানে ফেরত যাই যেখানে আমরা ছিলাম, যে কোনো একটা সংখ্যা পদ্ধতির বেস যদি n হয় তাহলে ওই সংখ্যা পদ্ধতি 0 থেকে n-t অঙ্ক থাকবে। আচ্ছা তাহলে আমরা জানি কি বাইনারি এর বেস কত, বাইনারি এর বেস কত 2। সো আমার বাইনারির ক্ষেত্রে n এর ভ্যালু কত 2, তাই তো? আচ্ছা তো বাইনারি ক্ষেত্রে n এর ভ্যালু যদি 2 হয়, আমরা জানি কি যদি n ভিত্তিক সংখ্যা পদ্ধতি হয় তাহলে এখানে টোটাল অঙ্ক থাকবে কি 0 থেকে, যেহেতু n 2 তাহলে n-1 কত হবে, n-1 কত হবে 2 - 1 তার মানে 1। তার মানে কি বাইনারিতে আমার টোটাল কয়টা অঙ্ক থাকবে 0 আর 1। আর অর্থাৎ এই জিনিসটা এতদিন কিন্তু আমরা মুখস্থ করে আসছি, ওটা কিন্তু মুখস্থর কোনো বিষয় না। আমরা হয়তো বা পরীক্ষায় আসলে ঠিকই পারতাম যে বাইনারিতে ব্যবহৃত অঙ্ক বা কয়টা অঙ্ক আছে 0 আর 1 সবাই কিন্তু জানি, বাট বিষয়টা আসছে কোথা থেকে, এখান থেকে। অর্থাৎ কোনো একটা সংখ্যা পদ্ধতির বেস যদি তোমার n হয় তাহলে ওখানে অঙ্ক থাকবে, অর্থাৎ কোনো একটা সংখ্যা পদ্ধতির বেস যদি n হয় তাহলে সেখানে অঙ্ক থাকবে কয়টা, n-1 পর্যন্ত। আচ্ছা সো তার বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমার টোটাল অঙ্ক আছে কয়টা, 2টা। সো আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্যগুলো একটু লিখে ফেলি, যেখানে 0 আর 1 ব্যবহৃত হবে। আচ্ছা এরপরে এই বাইনারি সংখ্যা পদ্ধতির আবিষ্কারক কে, এটা কি তোমরা জানো? এটা একটু কমেন্ট করো তো আমাকে, যে বাইনারি সংখ্যা পদ্ধতির আবিষ্কারক কে। সো আমি একটু লিখে দিচ্ছি নামটা, গটফ্রেড লিবনিজ। সো এই গটফ্রেড লিবনিজ উনি হলো মূলত এই বাইনারি সংখ্যা পদ্ধতির জনক বলা হয় উনিকে, উনি প্রথমে এটা ধারণা নিয়ে আসছিল। আর এই লিবনিজের ক্ষেত্রে আর এক্সট্রা ইনফরমেশন আমি দিয়ে রাখি, সেটা হলো আমরা যারা সায়েন্সে আছি, ক্যালকুলাস নামে গণিতের একটা শাখা আছে, ওখানে ওনার আসলে অনেক অবদান আছে। যদিও নিউটনকে ক্যালকুলাসের জনক বলা হয়, আর এই লিবনিজের ওখানেও কন্ট্রিবিউশন আছে। আচ্ছা সো বাইনারিতে ব্যবহৃত অঙ্ক সংখ্যা কয়টা, 2টা, যেটা 0 আর 1 এটা আবিষ্কার করেন গটফ্রেড লিবনিজ। এরপরে যে জিনিসটা লাগবে সেটা হলো এই বাইনারি সংখ্যা পদ্ধতি কোথায় ব্যবহার করা হয়, তোমরা কি জানো যে বাইনারি সংখ্যা পদ্ধতি কোথায় ব্যবহার করা হয়? একটু কমেন্টে জানাও তো আমাকে। হ্যাঁ অনেকে বলছে 2,
বাইনারি সংখ্যা। আচ্ছা, এটা মূলত ব্যবহার করা হয় সকল ধরনের ইলেকট্রনিক সার্কিটে। অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি কোথায় ব্যবহার করা হয়? সকল ধরনের ইলেকট্রনিক সার্কিটে। ইলেকট্রনিক সার্কিট বলতে আমরা কি বুঝি? যেমন আমি এই যে মোবাইলটিতে লাইভ করছি, এটা একটা ইলেকট্রনিক ডিভাইস। সো অনেক সময় হয় কি, দেখো যেমন আজকে 14 ফেব্রুয়ারির কথা বলি, ধরো তোমার কোন এক ফ্রেন্ড, আসলে আমরা দেখবো তার আসলে ইলেকট্রনিক সার্কিটে এই বাইনারি সংখ্যা পদ্ধতি আসলে কীভাবে কাজ করে। ধরো তোমার কোনো এক ফ্রেন্ড তোমার কাছে টাকা পাবে, এখন সে করছে কি, মানে যেটা করতেছে তোমাকে বারবার ফেসবুকে, মানে সংক্ষেপে লিখলাম, ফেসবুকে বারবার নক দিচ্ছে, দোস্ত আমার আজকে তো টাকা দেওয়ার কথা ছিল না, টাকা দিবি কবে। এখন এই যে ডিস্টার্ব করতেছে তোমাকে বা বারবার তুমি কী করছো, এখন এটা থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি কি করলা? তুমি করলা কি, তোমার ফোনটাকে সুইচ অফ করে দিলা। ব্যাপারটা বুঝছো কি না? অর্থাৎ তোমার এক ফ্রেন্ড তোমার কাছে টাকা পাবে, ফেসবুকে বারবার তোমাকে নক দিচ্ছে, এখন নক দেওয়ার কারণে তুমি কি করলা, এটাকে ফোনটাকে অফ করে দিলা। কিন্তু কিছুক্ষণ পর তোমার মনে পড়লো, ও আচ্ছা আজকে তো 14ই ফেব্রুয়ারি, আমার তো আজকে একজন প্রিয় মানুষের ফোন দেওয়ার কথা। তখন তুমি কি করলা, সাথে সাথে আমার ফোনটা আবার কি করলা, অন করলা। দেখো এই যে অন আর এই যে অফ, এই ব্যাপারটা কিন্তু বাইনারি দিয়ে ব্যাখ্যা করা যায়। অর্থাৎ যখন তুমি ফোনটাকে ফার্স্টে সুইচ অফ করলা, এটাকে যদি আমি 0 ধরি আর এটাকে যদি 1 ধরি, যখন তুমি অন করলা, এটাই কিন্তু দেখো বাইনারির সাথে মিলে যাচ্ছে। এরকম প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসে, যেমন তোমাদের এখন রেজাল্ট দিয়েছে, অনেকের হয়তো বা রেজাল্ট ভালো হয়েছে বা অনেকের হয়তো আশানুরূপ হয়নি। এখন তুমি যেটা করলা যে আসলে কিনা টিভি দেখতে বসলা, যে তোমার ফেভারিট একটা সাপোজ টম অ্যান্ড জেরি দেখতে বসলা, টিভিতে টম অ্যান্ড জেরি দেখতে বসলা। তো তুমি জানো যে টম অ্যান্ড জেরি এই রাত্র 8টায় শুরু হবে, তুমি 8টার সময় টিভি রিমোট দিয়ে টিভিটা অন করলা। কিছুক্ষণ পরে তোমার গার্ডিয়ান এসে বললো, এই সারাদিন খালি টিভি দেখা না। দেখো প্রথমে তুমি কি করলা, টিভিটাকে অন করলা, তারপর তোমার গার্ডিয়ান এসে কি করলো, তোমার টিভিটাকে অফ করে দিল। তোমার ব্যাপারটাকে বুঝতে পারছো যে ইলেকট্রনিক ডিভাইসে আসলে কিভাবে এই বাইনারি সংখ্যাটা কাজ করে? তাহলে আমাকে একটু কমেন্টে জানাও। হ্যাঁ, কম্পিউটার একদম ইলেকট্রনিক ডিভাইস, অর্থাৎ যত ধরনের ইলেকট্রনিক ডিভাইস আছে এইগুলো মূলত এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে কাজ করে। ঠিক আছে? আচ্ছা, আর এখানে আমি যেটা বললাম যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 দ্বারা ওই সার্কিটগুলোকে এরকম নির্দেশই দেওয়া হয়, অর্থাৎ আমার এই জায়গায় ভোল্টেজের উপস্থিতি আছে কি নাই। অর্থাৎ এখানে আমরা যেমন অন অফ যেভাবে দেখলাম, প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসে সার্কিটগুলো আসলে এইভাবেই ডিজাইন করা থাকে। এই কারণে বাইনারি সংখ্যা পদ্ধতি ইলেকট্রনিক সার্কিটে সবচাইতে বেশি ইউজ করা হয়, কারণ এটা ইমপ্লিমেন্টেশন, মানে এটা প্রয়োগ করা সবচাইতে সহজ। আচ্ছা, এই গেল মূলত বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে ইনফরমেশন। সো তোমরা ক্লাসটা ভালো করে শেয়ার দাও, কারণ আজকের ক্লাসটা তোমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এবং আজকের ক্লাসটা যদি তোমরা ভালোভাবে করো এবং এটা যদি আমি যেগুলো পড়াচ্ছি এগুলো যদি ভালো করে নোট করো, এবার বই থেকে জাস্ট একটু পড়াশোনা করো, তাহলে মোটামুটি এই চ্যাপ্টারের আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। আর ভার্সিটি ভর্তি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকেই সবথেকে বেশি কোশ্চেন হয়। আচ্ছা, সো এরপরে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির পরে এবার আমরা আলোচনা করব অক্টাল সংখ্যা পদ্ধতি। এবার আমরা আলোচনা করব অক্টাল সংখ্যা পদ্ধতি। সো আমি জানি না অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত, যদি আমাদের মুখস্থ আছে, বাট আমি কিছু সময় ধরে নিচ্ছি যে আমরা জানি না যে অক্টাল সংখ্যা পদ্ধতির কয়টা নাম্বার আছে। সো আমরা জানি যে অক্টাল, সেখানে টোটাল মানে এখানে কটার সাথে 8, মানে 8 শব্দটা জড়িত, তাই তো? তার মানে এটা এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে আমাদের বেস হচ্ছে 8 বা 8 ভিত্তিক বেস। সো আমরা জানি যে কোনো একটা সংখ্যা পদ্ধতির বেস যদি n হয়, তাহলে তাতে 0 থেকে n-1 পর্যন্ত অঙ্ক থাকে। ঠিক আছে, এটা আমরা জানি। সো যেহেতু এখানে অক্টালে আমার টোটাল ভিত্তি হচ্ছে 8, তার মানে এখানে টোটাল কয়টা অঙ্ক থাকবে? 0 থেকে কত পর্যন্ত? 7 পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটা আমরা এখানে লিখে ফেলবো, যে অক্টালে টোটাল 8টা সংখ্যা বা 8টা অঙ্ক থাকবে, সরি, সেটা হলো 0 থেকে 0, 1, অক্টালে টোটাল এই 8টা সংখ্যা থাকবে। এখন অক্টাল সংখ্যা পদ্ধতি কে আবিষ্কার করে তোমরা কি বলতে পারবা? আমি একটু কমেন্ট চেক করতেছি। হ্যাঁ, অক্টাল সংখ্যা পদ্ধতিটা কে আবিষ্কার করেন? আচ্ছা, অক্টাল সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন চার্লস নামে। উনি আসলে তেমন
কোনো বিজ্ঞানী না, উনি ছিলেন হলো, আমি এটা একটু লিখে দিচ্ছি, সুইডেনের একজন রাজা। সুইডেনের রাজা, ওনাকে সপ্তম চার্লস বলা হয়। উনি মূলত এই অক্টাল সংখ্যা পদ্ধতিটি আবিষ্কার করেন। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ অনেকে কমেন্ট করতেছে, হ্যাঁ রাজা চার্লস। আচ্ছা, তার মানে অক্টালে টোটাল 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা অঙ্ক থাকে, এটা আবিষ্কার করেন রাজা সপ্তম চার্লস। এখন যেটা প্রশ্ন, অক্টাল সংখ্যা পদ্ধতি কোথায় ব্যবহার করা হয়, অর্থাৎ প্র্যাকটিক্যাল লাইফে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি কোথায় ব্যবহার করি, এটা একটু আমাকে কমেন্ট করো তো, যে আমরা প্র্যাকটিক্যাল লাইফে এই অক্টাল সংখ্যা পদ্ধতিটি আসলে কোথায় ব্যবহার করি। আচ্ছা, সো এটার প্র্যাকটিক্যাল ইউজ সেটা হলো, এটাকে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের যদি দেখাই, ধরো বইতে হয়তো বা ইনফরমেশন দেওয়া আছে, বাট আমরা একটু সহজ করে দেখব। সাপোজ আমি জাস্ট দুইটা মানুষের ছবি আঁকার চেষ্টা করতেছি, আমার আঁকার হাত খুব ভালো। সো ধরে নাও এটা হলো আমি, ঠিক আছে, আর এটা আমার কোনো এক ফ্রেন্ড। সো আমি আর নাম দিলাম মফিজ, ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমি, এটা আমার এক ফ্রেন্ড মফিজ। সো একবার হয়েছিল কি, যে আসলে আমি দেখতেই পাচ্ছ যে আসলে ওর তুলনায় সাইজে খুবই ছোট, বা সব দিক থেকে বিভিন্ন দিক থেকে অনেক ছোট। ও একদিন ক্লাসরুমে বসে আছে, সো এমনিতেও আসলে একটু বদমেজাজি ছিল। তো আমি একদিন মানে যেটা করেছিলাম যে আসলে ও বসা আছে বেঞ্চে, আমি পিছন থেকে গিয়ে, অনেক সময় হয় না ফ্রেন্ডের দাঁড়িয়ে পিছন থেকে দিয়ে ধাক্কা মারে বা চর মারে। সো আমি একদিন আসলে ভুল করে ওকে এরকম একটা, মানে পিছন থেকে একটা থাপ্পড় মেরেছিলাম, জাস্ট আমি শুধু একটা থাপ্পড় মেরেছিলাম, ঠিক আছে। কিন্তু ও যেটা করেছিল, এই একটার পরিবর্তে আমাকে সে গুনে গুনে, একটা না দুইটা না তিনটা না, গুনে গুনে টোটাল আমাকে 8টা, মানে 8টা রিপ্লাই দিয়েছিল। অর্থাৎ আমি তাকে একটা দিয়েছিলাম, সে আমাকে কয়টা দিয়েছিল রিপ্লাই, 8টা। অর্থাৎ আমি এই গল্পটা কেন বললাম, দেখো এই অক্টাল সংখ্যা পদ্ধতি মূলত বেসিক্যালি যে কাজটা ব্যবহার করা হয় সেটা হলো, আমরা তো বিট চিনি সবাই, তাই তো, বিট গ্রুপিংয়ের জন্য। বিট তো আমরা বুঝি, যেমন বিট বলতে আমরা কি বুঝি, বাইনারি যে 0 আর 1 আছে, এই জিনিসটাকে আমরা বলতে কি বিট বলি, তাই তো। আর আমরা জানি যে এই বিট গ্রুপিং জিনিসটা কি, ধরো আমরা যে দ্বিতীয় অধ্যায় পড়েছিলাম, যেমন আমরা যখন রেজিস্টারের কথা আমরা শুনেছি, যে আসলে আমরা বিভিন্ন ধরনের, রেজিস্টার হলো এক ধরনের স্টোরেজ ডিভাইস, যেটা আসলে এই বিটগুলোকে কী করতে পারে, সংরক্ষণ করতে পারে। সো এখানে আমি সাপোজ যদি ভ্যালুগুলো দিয়ে দিই 0 1 0 1 0 0 1 1, আচ্ছা একটা হবে 0, অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতি যেটা করে, এই যে আমার যে বিট আছে, আমরা জানি কি কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস কি মূলত এই বিটের উপর ডিপেন্ডেন্ট, তাই তো। এই বিটগুলোকে যে গ্রুপিং করার যে প্রয়োজন পড়ে বিভিন্ন ক্ষেত্রে, এই গ্রুপিংয়ের কাজটা মূলত অক্টাল করে থাকে, ঠিক আছে। অক্টাল সংখ্যা পদ্ধতির মূলত কাজটা কি, বিটকে গ্রুপিং করা, ঠিক আছে। আর আমরা জানি যে তোমরা হয়তো এটা পড়েছো যে 8 বিট সমান কি হয়, 1 বাইট হয়, আমরা জানি এটা 8 বিট সমান 1 বাইট, এটা তোমরা পড়েছো। অর্থাৎ এই যে 8 বিট সমান 1 বাইট, এই যে গ্রুপিংয়ের যে ব্যাপারটা, এই কাজটা মূলত অক্টাল সংখ্যা পদ্ধতি করে থাকে। আচ্ছা, সো এই হলো মূলত অক্টাল সংখ্যা পদ্ধতির আলোচনা। যে প্রথমে কি এখানে 0 থেকে 7 পর্যন্ত এটা হলো 8টা নাম্বার থাকবে, এটার আবিষ্কারক সুইডেনের সপ্তম রাজা চার্লস। আর এটা মূলত ব্যবহার করা হয় কি কোষায়, বিট গ্রুপিংয়ে। এটা আরেকটা ব্যবহার আছে, সেটা হলো, হ্যাঁ এটা আরেকটা আছে, সেটা হলো ইউনিক্স অপারেটিং সিস্টেম। ইউনিক্স অপারেটিং সিস্টেম মানে এটা হলো অপারেটিং সিস্টেমের একটা সফটওয়্যার, অপারেটিং সিস্টেম। এখানেও তোমার এই অক্টাল, এই যে সংখ্যা পদ্ধতিটা ইউজ করা হয়, ইউনিক্স অপারেটিং সিস্টেম। যেমন আমরা ইউজুয়ালি আমরা উইন্ডোজের সাথে পরিচিত, বাট ইউনিক্স অপারেটিং সিস্টেম নামে একটা অপারেটিং সিস্টেম আছে, যেখানে মূলত এই অক্টাল সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করা হয়। অর্থাৎ আমি এই যে গল্পটা এটা কেন বললাম, কারণ দেখো আমি তাকে একটা দিয়েছিলাম, জাস্ট একটা সিগন্যাল, সে আমাকে 8টা রিটার্ন দিয়েছিল। এই যে এই ব্যাপারটা মূলত গ্রুপিংয়ে কাজ করে। আচ্ছা, এবার আমরা দেখব অক্টালের পরে দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এবার আমরা দেখব ডেসিমেল
বা দশমিক, অর্থাৎ আমরা যেটা প্র্যাকটিক্যাল লাইফে আমরা সবসময় ইউজ করি সেটাকে আমরা বলি দশমিক, যেহেতু এখানে 10টা অঙ্ক ইউজ করা হয়। সো এখানে যেহেতু বেস যেহেতু 10, আবার আমরা সেই সূত্র অ্যাপ্লাই করব। এখানে যেহেতু আমাদের এন এর ভ্যালু কত 10, তার মানে টোটাল কতটা অঙ্ক থাকবে 0 থেকে n-1 মানে 9 পর্যন্ত। তার মানে এখানে টোটাল কতটা অঙ্ক থাকবে 0 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এখন 2 নম্বর বৈশিষ্ট্য কি ছিল, এটার আবিষ্কারক। তো এটার মানে দশমিক সংখ্যা পদ্ধতিতে আবিষ্কারক কারা, এটা কি তোমরা জানো? তাহলে একটু কমেন্টে জানাও তো, দশমিক সংখ্যা পদ্ধতির আবিষ্কারক। আমি একটু কমেন্টে অপেক্ষা করতেছি যে তোমরা এটা জানো কি না। একটু হিন্টস দেই, এটা আসলে আমাদের এশিয়ার মধ্যেই আসলে দশমিক সংখ্যা পদ্ধতিটা আবিষ্কার হয়েছে। সো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে মেনশন করো। আচ্ছা, তো দশমিক সংখ্যা পদ্ধতির আবিষ্কারক মূলত আমাদের ভারতবর্ষেই, এটা আবিষ্কারক মূলত আসলে এটার স্পেসিফিক কোনো মানে মানে এখানে কোনো ব্যক্তির নাম আসেনি। এখানে মূলত এটাকে এই জন্য বলা হয় ভারতীয় বা হিন্দু হিন্দু সংখ্যা মানে পদ্ধতি, ঠিক আছে। যেহেতু এখানে ভারতবর্ষে মূলত ওই সময় হিন্দু মেজরিটি ছিল, এই কারণে এটাকে অনেক সময় হিন্দু সংখ্যা পদ্ধতিও বলা হয়, ঠিক আছে। কারণ ভারতবর্ষের তখন যারা তৎকালীন গণিতবিদ ছিলেন তারাই মূলত এই সংখ্যা পদ্ধতিটি আবিষ্কার করেছেন। এরপরে টোটাল কয়টা অঙ্ক থাকে, কারা আবিষ্কার করছে, এটার ব্যবহার কোথায়? ব্যবহার আসলে আমরা দৈনন্দিন লাইফে আমাদের যেমন আমাকে আজকে কেউ প্রশ্ন করলো যে আজকে কত তারিখ, আমি বললাম 14ই ফেব্রুয়ারি। তারপর আজকে আমি একটা পরীক্ষা দিয়ে আসছি। সো এখন হয়তো আমার ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করছে কত পাবো, আমি বলছি যে হয়তো বা 10-এর মধ্যে 5 পাবো। আচ্ছা, এরপরে এখন যেমন আমরা যদি সময়ের কথা চিন্তা করি, এখন কত বাজে, ধরো 7:50 বাজে, 7টা, তাই তো। এই যে আমরা প্র্যাকটিক্যাল লাইফে যে সংখ্যাগুলো ইউজ করি, এটা হলো মূলত আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, সো এরপরে আমরা সংখ্যা পদ্ধতির সর্বশেষ টপিক, সেটা হলো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। হেক্সাডেসিমেল, হ্যাঁ ভারত। আচ্ছা, তোমরা ক্লাসটা আবার একটু শেয়ার করে দাও, হঠাৎ করে পার্টিসিপেন্ট একটু কমে গেছে, তোমার ক্লাসটা আবার একটু বেশি বেশি শেয়ার করে দাও। আবার বলতেছি, আজকের ক্লাসটা এডমিশনের জন্য তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুব খুব। আজকের ক্লাসটা যদি তুমি মনোযোগের সহায় করো, তোমরা ভর্তি পরীক্ষায় অ্যাটলিস্ট 4 থেকে 5 মার্ক খুবই কমন পাবা। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা পড়ব হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কি? আবার সেই আমরা জানি এখানে এন এর ভ্যালু যেহেতু আমার 16, তারা এখানে আমার টোটাল অঙ্ক থাকবে 0 থেকে 16 থেকে এক কম বলে 15 পর্যন্ত। আচ্ছা, তারপরে এখানে টোটাল অঙ্ক কি? সো এখানে একটা একটু ব্যতিক্রম আছে। প্রথমে 0 থেকে 9, এটা সংখ্যা সব সংখ্যা পদ্ধতির মধ্যে ঠিক আছে। উপরে 10কে আমরা কি লিখি, এ বি সি ডি ই এফ, ঠিক আছে। এখানে এর ভ্যালু আমরা জানি, এর ভ্যালু 10, বি এর ভ্যালু 11, এরকম। এফ এর ভ্যালু ফাইনালি কত হবে 15, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এরপরে এখন তোমরা কি বলতে পারবা যে আসলে এই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির আবিষ্কারককে, এটা জানা আছে কিনা? হ্যাঁ, আচ্ছা, একজনের প্রশ্ন করেছো ভাইয়া দশমিকের কাজটা কি, এটা আমরা যখন সংখ্যা পদ্ধতির কনভারসেশন করব বিভিন্ন সংখ্যা পদ্ধতি রূপান্তরে, তখন সেখানে আমরা আসলে এই জিনিসগুলো দেখব, ঠিক আছে, যে আসলে দশমিকের কাজটা আসলে কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিটা আসলে কোথায় ব্যবহার করা হয়? যেটা মূলত ব্যবহার করা হয় মানে আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি, আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করলে আমরা সেখানে দেখতে পাই, যেমন এখানে আমি সাপোজ এই যে আমি সংখ্যা পদ্ধতি লিখলাম আমার মানে লাল কালিতে, আর হেক্সাডেসিমেল কথাটা লিখলাম কি কালো কালিতে। তারপরে এরকম যখন তোমরা বিভিন্ন ধরনের ওয়েব পেজ ভিজিট করবা, যে কোনো ওয়েবসাইট, তখন দেখবা সেখানে বিভিন্ন ধরনের কালার শো করে, ঠিক আছে। এই লেখাগুলো বিভিন্ন ধরনের কালারে আসে। এই কালারের যে কাজটা, এটা মূলত হেক্সাডেসিমেল পদ্ধতি দিয়ে করা হয়, ঠিক আছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমরা ওয়েব পেজে বিভিন্ন ধরনের কালার যে দেখি, ওই কালারটা দেখে মূলত এই ওখানে মূলত এই হেক্সাডেসিমেল কোডটা ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, সো হেক্সাডেসিমেল কোথায় ব্যবহার করা হয়? ওয়েব পেজে, ওয়েব পেজে
কালার প্রদর্শনে। এরপরে তোমরা যারা মোবাইল বা ল্যাপটপ এর অনেক সময় আমরা যেমন আমাদের যে নেটওয়ার্ক যে সেটিংটা আছে, যেখানে ওয়াইফাই বা হটস্পট এই নেটওয়ার্কগুলোর বা যখন সেটিংসে যাবা তোমরা, তখন দেখবা কি ম্যাক অ্যাড্রেস নামে একটা বিষয় আছে, ম্যাক অ্যাড্রেস। ঠিক আছে, এটা প্রত্যেকটা ডিভাইসের জন্য ইউনিক। এই ম্যাক অ্যাড্রেসগুলো মূলত এই হেক্সাডেসিমাল নাম্বারে লেখা হয়। আচ্ছা, এরপরে আর কোথায় ব্যবহার করা হয়? সো মূলত এই দুইটা জিনিসই বেশি ইম্পর্ট্যান্ট। একটা হলো হেক্সাডেসিমাল কোড কোথায় ব্যবহার করা হয়, ওয়েব পেজে কালার প্রদর্শনে, আর ম্যাক অ্যাড্রেস। আর একটা আছে মেমোরি অ্যাড্রেসে, মেমোরি অ্যাড্রেস। এই তিনটে জায়গায় মূলত আমাদের এই হেক্সাডেসিমাল কোডটা ইউজ করা হয়। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কোড। ঠিক আছে? আচ্ছা, তোমাদের সকল উদ্দেশ্যে একটা কথা, সেটা হলো গিয়ে তোমরা অনেকেই কমেন্ট করো বা আমাদের ইনবক্সে নক দিয়েছো যে আসলে ক্লাসের নোটিফিকেশনগুলো পাচ্ছ না, তাই তো? এই নোটিফিকেশনগুলো তোমরা দ্রুত পাওয়ার জন্য যে আইডি থেকে আমাদের লাইভটা হচ্ছে, এই আইডিতে তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখবা এবং ফলো দিয়ে রাখবা। তাহলে তোমরা যে কোনো লাইভ ক্লাস সম্পর্কিত আমাদের যে কোনো আপডেট অনেক তাড়াতাড়ি পেয়ে যাবা। সো এটা সবাই করবা। যারা যারা কানেক্টেড আছো তাদের সবাইকে থ্যাংক ইউ। আর যারা যারা কানেক্টেড নাই, অর্থাৎ তোমরা যে আইডি থেকে লাইভ হচ্ছে এখানে তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা অথবা ফলো দিয়ে রাখবা। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক, কোড। ঠিক আছে, এবং এটাকে তোমরা চাইলে যে কয়টা খুশি সে কয়টা স্টার দিয়ে রাখতে পারো, কারণ ভর্তি পরীক্ষায় সাধারণত এই কোড থেকে একটা প্রশ্ন থাকেই। সো খুবই ইম্পর্ট্যান্ট। তো সবাই লাইভ ক্লাসটা আবার একবার শেয়ার করে দাও। কোড যে বিষয়টা, এটা আসলে ভর্তি পরীক্ষা খুবই ইম্পর্ট্যান্ট। সো কোডের মধ্যে আসলে আমাদের সবগুলো কোড ইম্পর্ট্যান্ট না, যে কোডগুলো বেশি ইম্পর্ট্যান্ট ওই কোডগুলোই নিয়ে আমরা মূলত আলোচনা করব। যার মধ্যে প্রথমেই যেটা আছে আমার, সেটা হলো বিসিডি কোড। তো সবাই আমাকে বিসিডি কোডের ফুল মিনিংটা একটু সবাই আমাকে লিখে দাও। বিসিডি কোড দ্বারা কি বোঝায়? সো আমি এখানে লিখে দিচ্ছি বাইনারি, তোমরাও আমার সাথে সাথে লিখে বলো কোডেড ডেসিমেল। আচ্ছা, এরপরে আমার যে কোডটা আছে সেটা হলো এরপরে ইবিসিডি আইসি। সো আমি যে কোডগুলো লিখতেছি এটা ফুল মিনিংটা তোমরা একটু লিখে ফেলো। এরপর আছে আমার ASCII 7, এরপর আছে আমার ASCII 8, এরপর আছে আমার ফাইনালি ইউনিকোড। আচ্ছা, সো আমি একটু কমেন্ট চেক করি। হ্যাঁ, তোমরা এই ফুল মিনিংগুলো, হ্যাঁ প্রত্যেকটার ফুল মিনিংগুলো লিখে ফেলো। আচ্ছা, ইবিসিডি মানে কি? এক্সটেন্ডেড, আমি একটু অন্য কালার দিয়ে লিখছি, এক্সটেন্ডেড। দেখো এখানেও বিসিডি আছে, এখানেও বিসিডি আছে, তার মানে আমি এইটুকু লিখতেছি না, তার মানে বিসিডির ফুল মিনিং তো আমরা আগের লাইনে লিখে দিয়েছি। এরপর আছে এখানে কি, আইতে কি হবে? ইনফরমেশন, আর সিতে কোড। ঠিক আছে? আচ্ছা, এবারে আজকে সমান আমরা জানি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আমেরিকান স্ট্যান্ডার্ড আমি বাকিটা লিখতেছি না। আজকে মানে কি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটা আজকে 8-এর সেম মিনিং। আর ইউনিকোড মানে হলো ইউনিভার্সাল কোড, ইউনিভার্সাল কোড। ঠিক আছে? আচ্ছা, আমি একটু দ্রুত লিখতেছি, হয়তো বা সমস্যা নেই, প্রত্যেকটা ইনফরমেশন বইতে দেওয়া আছে, তোমরা বই থেকে এটা দেখে নিলে হবে। সো এখানে কি ইম্পর্ট্যান্ট, মূলত প্রত্যেকটা কোডের ফুল মিনিংটা ইম্পর্ট্যান্ট। আর একটা যে বিষয় ইম্পর্ট্যান্ট সেটা হলো প্রত্যেকটা কোড দিয়ে তুমি তোমার কতগুলা চিহ্ন বা বর্ণকে আইডেন্টিফাই করতে পারো। যেমন আমরা বাইনারি সমান জানি, আমরা বাইনারি কি এটা সবাই আমরা জানি, 4 বিট কোড, এটা আমরা সবাই জানি। বাইনারি কয় বিট কোড? 4 বিট কোড, এটা আমরা জানি সবাই। তো এই 4 বিট এটাকে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এটা আমরা জানি। এটা আমরা ইন্টারমিডিয়েট অনেক পড়ে আসছি যে বাইনারি কোডটা হলো 4 বিট কোড, এটাকে মূলত 8421 এই কোডটা সবচেয়ে বেশি জনপ্রিয়। তার মানে বাইনারি টোটাল কয় বিট কোড? 4 বিট, তাই তো? আচ্ছা, তাহলে এটা দ্বারা টোটাল
কতটা বর্ণ বা সংখ্যাকে আইডেন্টিফাই করা যায় 2^4, ঠিক আছে, এটা আমরা সবাই জানি, তাই তো। সো এখানে যে বিষয়টা ইম্পর্ট্যান্ট একটা হলো প্রত্যেকটা কোডের ফুল মিনিং, আর এটা দ্বারা টোটাল কতগুলা বর্ণ বা চিহ্নকে আইডেন্টিফাই করা যায়, 2^4 কত হয় 16। এখন এখানে আমি টোটাল 5টা কোড লিখেছি। সো এটা যেহেতু আমরা জানি, এটা আমরা সহজে মনে রাখতে পারি। এখন বাকিগুলো আমরা কীভাবে মনে রাখবো? সো বাকিগুলো মনে রাখার জন্য আমি পার্সোনালি যে টেকনিকটা ফলো করতাম, দেখো বিসিডি কোড 4 বিট, তাই তো। আচ্ছা, সো এই ইবিসিডি কোড, এই কোডটা যদি আমরা ভালো করে তাকাই, বিসিডি লিখতে তোমার টোটাল কয়টা ওয়ার্ড লাগছে? 3টা, বিসিডি। বাট ইবিসিডিআইসি মানে এই কোডটা লিখতে হলে কয়টা শব্দ লাগছে? এটা লিখতে লাগছে 3টা, আর এটা লিখতে লাগছে কয়টা? 6টা। তার মানে এখানে যে কয়টা শব্দ মানে বর্ণ লাগছে, এখানে লাগছে কি তার ডাবল। তার মানে কি তোমার বিসিডি কোড যদি 4 বিট হয়, তাহলে এটা হবে এটা ডাবল 8 বিট। 8 বিট দ্বারা টোটাল কত হবে? 2^8। মেবি এটা 256 আসে। ক্যালকুলেশনটা তোমরা জাস্ট দেখে নিবা। ব্যাপারটা ক্লিয়ার কিনা? বিসিডি কোড আমরা জানি 4 বিট কোড, আর এই যে কোডটা এটা হলো কি, বিসিডি হলো টোটাল 3টা অক্ষর, আর এই কোডটা টোটাল 6টা অক্ষর। তার মানে কি এটার যেহেতু এটা ডাবল, তার মানে এটা যদি 4 বিট হয় তাহলে এটা হবে 8 বিট। এমনি আস্কির কাছে আসো, আস্কি কোড কত? দেখো এখানে কিন্তু 7 বলা আছে, তার মানে এটা তুমি এখান থেকে মনে রাখতে পারো, এটা হলো 2^7, ঠিক আছে, এটা আসে 128। সেমভাবে আস্কি 8 কত? দেখো এটাও কত, এখানে কত আছে 8, তার মানে এটা হলো 2^8, এটা আসে 256। এখন ফাইনালি যেটা আছে ইউনিভার্সাল কোড। এখন দেখো ইউনিভার্সাল মানে কি? সমস্ত। আচ্ছা, এখানে দেখো বিসিডি লিখতে টোটাল কয়টা শব্দ লাগছে? 3টা। এই কোডটা লিখতে 6টা, লাগলো 9টা। আর এই যে আস্কি 7 আর আস্কি 8, এই প্রত্যেকটা লিখতে কয়টা লাগছে দেখো তো? 3টা 3টা 6টা। তার মানে টোটাল কয়টা হলো দেখো তো? এখানে 3টা, এখানে 6টা। তার মানে আমি যদি জাস্ট একটু নোটে লিখি, 6 + 3 9, আর এখানে লাগলো আমার 3 আর 3 6, তার মানে টোটাল টোটাল 15। সো এই মাইনাসটাকে তুমি যদি একটা কোড হিসেবে ধরো বা একটা সাইন হিসেবে ধরো, তাহলে এটা কত হবে? টোটাল 16। তার মানে ইউনিভার্সাল কোড টোটাল হলো 16, ঠিক আছে। তো ব্যাপারটা তোমরা বুঝতে পারলা কিনা? জাস্ট মনে রাখার একটা টেকনিক। আজকে 7-এর কত বিট? এটা হলো 2^7, মানে এর প্রত্যেকটা হলো 4 বিট, তার মানে এটা হলো 7 বিট কোড। আর এটা দ্বারা তুমি টোটাল 128টা সংখ্যাকে বা বর্ণকে তুমি আইডেন্টিফাই করতে পারবা, ঠিক আছে। তোমার ব্যাপারটা তোমরা বুঝলা কিনা? আমি জাস্ট একটা জিনিস রিভিউ করি, যে বিসিডি কোড এটা আমরা জানি 4 বিট কোড। এর পরের যে কোডটা, বিসিডি লিখতে শব্দ লাগে 3টা, আর এটা লিখতে লাগে 6টা, তার মানে ডাবল। তার মানে এটা যদি 4 বিট হয় তাহলে এটা হবে 8 বিট। আর এটা দ্বারা কতগুলো সংখ্যা তুমি আইডেন্টিফাই করতে পারবা? 2^8। এরপরে যেটা আজকি 7, সো এটা যেমন মনে রাখতে পারি কি 7 থেকে 2^7, আজকে 8 2^8। আর ইউনিকোড কি মানে ইউনিভার্সাল কোড, এই সবগুলো কোডের যে অক্ষরগুলো তুমি যোগ করো এটা 16 হয়, তার মানে এটা 2^16, ঠিক আছে। আচ্ছা, তোমরা ব্যাপারটা বুঝতে পারলা কিনা? আর এখান থেকে তোমার একটা প্রশ্ন আসবেই, এটা মোটামুটি ধরে নেওয়া যায় এখান থেকে। এই যে আমি যে এই জন্য আমি আসলে এত কথা বলা, এই কোডগুলো থেকে প্রত্যেক বছর ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসেই। আচ্ছা, এবার আমরা বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি এটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, তো আলোচনা করার জন্য আমরা প্রথমে দেখব দশমিক থেকে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে আমরা কিভাবে যেতে পারি। সো এই হলো আমার দশমিক সংখ্যা পদ্ধতি। এটা হলো আমার অক্টাল। এটাকে বাইনারি লিখে দিই। এটা হলো হেক্সাডেসিমাল।
আচ্ছা, এখানে আমি একটা বিষয় লিখে, তোমরা এটা দেখতে পাচ্ছ কিনা, যে দশমিক সংখ্যা পদ্ধতিতে বাকি যে তিনটে সংখ্যা পদ্ধতি এটা তুমি দিতে চাও, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি থেকে তুমি যদি বাইনারি দিতে চাও অথবা অক্টালে যেতে চাও অথবা হেক্সাডেসিমেলে যেতে চাও, তোমাকে যেটা করতে হবে, দেখো এখানে আমি লিখে রাখছি কি ভাগ, এখানে একটা দশমিক দিয়েছি, ইন্টু গুণ। তার মানে কি দশমিক সংখ্যা পদ্ধতিতে তুমি যখন বাইনারিতে দেবা, প্রথমে তোমার যেটা করতে হবে, দশমিকের আগের যে অংশ পূর্ণাংশ যেটা, এটাকে তোমার করতে হবে ভাগ, আর দশমিকের পরের যে অংশটা আছে এটাকে তোমার করতে হবে গুণ। ঠিক আছে? সো আমরা যদি একটা উদাহরণ দেখি, ধরো আমি লিখলাম যে 21 দশমিক, মানে ঠিক আছে, সেটাকে আমি লিখলাম এটা দশমিক। সো এখান থেকে তুমি যদি বাইনারিতে যেতে, আমরা কী করি, প্রথমে পূর্ণাংশের জন্য এই যে প্রথমে 2 দিয়ে ভাগ করি, তারপরে এরকম এরকম এভাবে করি, তাই তো? ভাগ করে আমরা কী করি, ভাগশেষগুলো কী করি, সংরক্ষণ করি। আচ্ছা, তার মানে কি দশমিক থেকে তুমি যদি বাইনারি দিতে চাও, যদি মানে দশমিকের আগের অংশ মানে পূর্ণাংশের জন্য তোমাকে করতে হবে ভাগ, আর পরের অংশের জন্য তোমাকে করতে হবে কি গুণ। যেমন এটাকে যদি আমরা বাইনারি যখন কনভার্ট করবো তখন কি করব, গুণ করব, তাই তো? প্রত্যেকে 2 দিয়ে গুণ করব, গুণ করে আমরা এভাবে এটা আমরা নিব নিচ থেকে উপরে, আর এটা নিব উপর থেকে নিচে, এটা আমরা সবাই জানি। সো এখানে আমার দেখানোর মূল উদ্দেশ্য হলো আমরা এটাকে বিভিন্নভাবে শিখি, বাট এই একটা জিনিস তুমি যদি মাথায় রাখো তাহলে তোমার হয়ে যাবে। দশমিক থেকে তুমি বাইনারিতে যাও আর অক্টালে যাও অথবা হেক্সাডেসিমেলে যাও, তুমি কি করবা, দশমিকের আগের পার্টটাকে তুমি ভাগ করবা, পরের পার্টটাকে তুমি গুণ করবা। সেম ভাবে তুমি যদি আবার বাইনারি থেকে যদি দশমিকে যাও অথবা অক্টাল থেকে দশমিকে যাও অথবা হেক্সাডেসিমেল থেকে দশমিকে যাও, সেক্ষেত্রে তোমার যেটা করতে হবে, দশমিকের আগের অংশটাকে তোমাকে গুণ করতে হবে, পরের অংশটাকে তোমার ভাগ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, সো এটা ছিল মূলত দশমিক থেকে যে কোনো ধরনের সংখ্যা পদ্ধতিতে যাওয়ার অথবা যে কোনো সংখ্যা পদ্ধতিতে দশমিকে থেকে আসার একটা সামারি। তোমরা জাস্ট এখন এই বই থেকে জাস্ট এই উদাহরণগুলো প্র্যাকটিস করলেই তোমাদের হয়ে যাবে। আচ্ছা, আর ভর্তি পরীক্ষার জন্য তোমাদের মূলত পূর্ণাংশটাই বেশি আসবে, দশমিক পার্টটা অত বেশি দিবে না, যেহেতু তোমাদের ক্যালকুলেটরের অপশন নাই। সেক্ষেত্রে তোমাদের অর্থাৎ ভগ্নাংশ জাস্ট পূর্ণ সংখ্যা দিবে, অর্থাৎ দশমিক পার্টটা তোমাদের না দেওয়ার চান্সই বেশি। আচ্ছা, এবার এই জিনিসটাকে যদি আরেকটু আমরা সিম্পলিফাই করে দেখি, যে তুমি যখন বিভিন্ন সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে আসবা, ধরো যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে আসবা, ধরো যে কোনো সংখ্যা পদ্ধতি, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে তুমি কি করবা, দশমিকে আসবা। ঠিক আছে? সো এটা করার জন্য তোমরা যেটা করতে পারো, যে কোনো সংখ্যা পদ্ধতি, এটা তোমার বাইনারি হতে পারে, অক্টাল হতে পারে অথবা হেক্সাডেসিমেল হতে পারে। তোমরা জাস্ট আমরা যে ছোটোবেলায় সংখ্যা রেখা পড়েছি, সংখ্যা রেখার জাস্ট সিনারিওটা জাস্ট মাথায় রাখবা। তো এই হলো আমার সেই 0 পয়েন্ট। ঠিক আছে? এইদিকে আমি দিলাম 1, এদিকে দিলাম 2, এদিকে দিলাম 3, এদিকে দিলাম 4, আর ওইদিকে আরও আছে আমার যত লাগে। আর এইদিকে দিলাম আমি -1, -2, -3, -4। সো এখানে আমি জাস্ট একটা এক্সট্রা কাজ করবো, এখানে আমি জাস্ট একটা দশমিক চিন্তা করব। ঠিক আছে? আচ্ছা, সো যখনই তুমি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে আসবা, তোমার যেটা কাজ হবে, দশমিকের পরের যে অংশ মানে পূর্ণাংশ যেটা, এখানে তুমি করবা, ধরো আমি বাইনারি থেকে আসবো, ধরো একটা সংখ্যা আমার দেওয়া আছে বাইনারি 10011, এটা থেকে আমি এটা দশমিকের কথা এটা আমি কনভার্ট করব। সো আমার যেটা কাজ হবে যে এই ধরো এখানে আমি প্রথমে সিম্পলি চিন্তা করলাম, এখানে আমি একটা দশমিক দিয়ে দিলাম, ধরো 01। ঠিক আছে? আচ্ছা, সো এই হলো দশমিক, এই সেই দশমিক। আমি যেটা করব, এখান থেকে মনে রাখবা যে দশমিকে আসার সময় যে সংখ্যা পদ্ধতি তুমি আসতেছো সেইটার বেসই ব্যবহার করা, ধরেন 1 ইন্টু এখানে 2 টু দি পাওয়ার 0, মাঝখানে প্লাস হবে সবসময়, আর এটা কী হবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1। জাস্ট এই যেরকম সিকোয়েন্সটা আমরা ফলো করব, পরে 0 আছে, এই প্লাস 0 ইন্টু কত 2 টু দি পাওয়ার 2। আচ্ছা, এরপর আমরা দশমিকের পরের অংশ যখন করব তখন কী হবে 0 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস। কারণ ব্যাপারটা কি তোমরা বুঝছো কি না? অর্থাৎ যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা যখন দশমিকে আসবো, এখন এটা আমরা বাইনারি দেখলাম, এটা যদি অক্টাল থেকে দেখতাম এই সেম নিয়ম, জাস্ট 2 এর জায়গায় 8 হইতো। যদি হেক্সাডেসিমেল থেকে দেখতাম তাহলে আমাদের এই সেম, জাস্ট 2 এর জায়গায় 16 হইতো। আচ্ছা, এই হলো দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে আসার সহজ নিয়ম। এরপরে আমরা একটু দ্রুত যাব। এই দুইটা ভর্তি পরীক্ষা অনেক বেশি আসে, সেটা হলো অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি
আবার বাইনারি থেকে অক্টাল, ঠিক আছে। তো আমরা জানি অক্টালের বেস হচ্ছে 8, বাইনারি বেস হচ্ছে 2। সো 8কে আমরা 2 এর পাওয়ার হিসেবে যদি লিখি, এটাকে লেখা যায় 2 এর পাওয়ার 3 আর এটা 2 এর পাওয়ার 1। তারপরে অক্টাল থেকে তুমি যখন বাইনারি করবা, তোমাকে যেটা করতে হবে, দেখো এখানে 3 আছে আর এখানে 1 আছে। তারপর তুমি যেহেতু বাইনারিতে নিবা, তোমাকে প্রত্যেকটা অক্টাল সংখ্যাকে তোমার 3 বিটে রূপান্তর করতে হবে। যেমন আমি একটা অক্টাল নাম্বার লিখলাম 173। আমি বললাম এটাকে তুমি বাইনারিতে নাও। তোমার কাজ হবে কি, এই 3কে প্রথম 3 বিট বাইনারিতে রূপান্তর করা। সেমভাবে এই 1কে 3 বিট বাইনারিতে রূপান্তর করবা। তারপর কি, আবার এই 1কে তুমি 3 বিট বাইনারিতে রূপান্তর করবা। যেমন 1 এর ক্ষেত্রে আমরা জানি 001, এটা আমরা 7-এর, এটা আমরা জানি বাইনারি কোড। ব্যাপারটা ক্লিয়ার কিনা? অক্টাল থেকে যখন আমরা বাইনারি করব, অক্টালের প্রত্যেকটা সংখ্যাকে আমরা কি করব, 3 বিট করে গ্রুপ করব। এরপর এই 3 বিট করে একটা একটা এখানে আমরা নিব। আচ্ছা, এরপরে যদি আমরা বাইনারি থেকে অক্টাল যাই, তাহলে উল্টা কাজ। বাইনারি থেকে যদি আমরা অক্টাল চিন্তা করি, তাহলে মানে এরকম একটা সংখ্যা আছে, সেই ক্ষেত্রে আমরা কী কাজ করব, তা সেটাকে তুমি এভাবে মনে রাখতে পারো। জাস্ট আমরা যদি একটা, তো এই তোমার দশমিক পয়েন্ট বা রেডেক্স পয়েন্ট, বা এটা রেডেক্স পয়েন্ট বলা ভালো। তো দেখো, তুমি যখন দশমিকের এই পাশে আসবা, তখন তুমি এইভাবে গ্রুপ করবা, এইভাবে গ্রুপ করবা। আর তুমি যদি দশমিকের এই পাশে যাও, তখন তুমি এইভাবে গ্রুপ করবে। এটা হলো তখন তুমি বাইনারি থেকে অক্টালে যাবা। যেমন এখানে আমি যদি, এটা দশমিক আছে, সো এখানে আমি দিয়ে দিচ্ছি আবার 0011111, সেটা আমি দিয়ে দিলাম। তো আমার কাজ ছিল কি, এই সেই রেডেক্স পয়েন্ট, এই সেই রেডেক্স পয়েন্ট, এখান থেকে আমি কী করবো, 3 বিট করে গ্রুপ করব। 3 বিট করে গ্রুপ করব। আমরা জানি এটার অক্টাল মান কত 1, এটার অক্টাল মান কত 7। সেমভাবে আমরা এই দিক থেকে আমরা করব, এটার অক্টাল মান আবার 1, এটার মান কত 7। কারণ ব্যাপারটা ক্লিয়ার কিনা? এই একই কাজ আমরা মানে হেক্সাডেসিমালে যখন করব, সেম। এখানে ছিল 3 বিট, জাস্ট ওখানে আসবে কত 4 বিট, ঠিক আছে। এখন আমরা এই চ্যাপ্টারের আজকের ক্লাসের সর্বশেষ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ। বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ, ঠিক আছে। আচ্ছা, বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ। সো এটার জন্য আমরা প্রথমে ডেসিমাল যোগটা একটু দেখি। ধরো আমি বললাম, আচ্ছা ধরো এটা আমি বললাম। এখন এখানে আমি যদি এটা যোগ করি, তাহলে আমরা জানি 7 আর 2 কত হয় 9, ঠিক আছে। আচ্ছা, সো এটা আমরা জানি, কিন্তু এটাকে আমি জাস্ট একটু করার জন্য এটাকে আমি 1 করে দিলাম, আর এটাকে আমি এবার আমরা 17 আর 9টা আমি যোগ করব। আচ্ছা, তাহলে 9 7 কত, 16 6 হাতে 1 1 আর 2, এটা আমি সিম্পল বললাম। এখন এই জিনিসটাকে আমরা একটু ভিন্নভাবে দেখব। সেটা হলো, ধরো 17কে আমি যদি 9 দিয়ে ভাগ করি, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে 1, আর এখানে এটা কত হচ্ছে, আচ্ছা যদি 9 দিয়ে ভাগ করি, তাহলে একবার যায় 9কে 9, আর হাতে থাকে কত 8, তাই তো। আচ্ছা, সো আমরা যখন বাইনারি সংখ্যা পদ্ধতিতে যোগ করি, তখন আমরা জানি 1 1 1, তখন আমি সিম্পল একটা যোগ চিন্তা করলাম, তারপর আমি লিখে দিলাম 1 1, এটা আমি জাস্ট বাইনারিতে যোগ করলাম। আচ্ছা, এটা আমি কেন দেখাইলাম একটু পরেই বুঝতে পারবা। তো বাইনারি যোগগুলো আমরা জানি 1 1 যোগ করলে 0 হবে, হাতে ক্যারি থাকবে 1, সেই 1 আর 1 যোগ করলে যোগফল 0, 0-এর সাথে 1 যোগ করলে আবার 1, এই জিনিসগুলো আমরা জানি। কিন্তু আমাদের যেটা ঝামেলা হয়, আমাদের যখন বাইনারি না দিয়ে সাপোজ অক্টাল সংখ্যা পদ্ধতি দিবে, তোমরা এটা বাইনারি তোমরা বুঝতে পারতেছি। সাপোজ আমাকে বললো যে EF এটার সাথে তুমি 7 যোগ করো, ঠিক আছে। আচ্ছা, সো এই যোগগুলো করতে আমাদের অনেক সময় ঝামেলা হয়। সো আমি এই জিনিসটা যেখানে করলাম, দেখো এখানে একটা কথা তোমরা মনে রাখবা, যখন আমরা যোগ করব, যোগ করার সময় আমাদের যোগফলটা যখন আমাদের বেইজের থেকে বেশি হবে, অর্থাৎ যখন আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে যোগ করব, যোগফলটা যখন আমার বেইজের থেকে বেশি হবে, তখন আমরা কি করব, ওই জিনিসটাকে ভাগ করে দেবো। এফ এর ভ্যালু কত আমার 15, 15-এর সাথে 7 যোগ করলে কত হবে, 15-এর সাথে 7 যোগ করলে কত হয়
21, তাই তো? আচ্ছা, তার মানে এই জিনিসটা কি আমাদের হেক্সাডেসিমালে কি বেজের চাইতে বেশি না? তো তখন আমরা যেটা করব, এখানে এই জিনিসটাকে আমরা ভাগ করে দিব, ঠিক আছে? যেমন এখানে আমার কত আছে, এই 21কে আমরা কি করব, ওই যে বেজ দিয়ে ভাগ করে দেব। তাহলে 16 21-এর মধ্যে যাবে একবার, থাকবে কত, এখানে থাকবে আমার 16, এখানে থাকবে 5। তার মানে কি এখানে যেটা ভাগশেষ থাকবে সেইটাই তখন এখানে যোগফল আকারে বসে যাবে, আর যেটা এখানে ভাগফল হবে সেইটা এটার সাথে যোগ হবে। ব্যাপারটা তোমরা বুঝলে কিনা? অর্থাৎ আমরা যখন বাইনারি যোগ দেয় আমরা ইজিলি করতে পারি, বাট যখন আমাদের হেক্সাডেসিমেল বা অক্টাল এই সংখ্যাপদ্ধতি যোগ দেয় তখন আমাদের ঝামেলা হয়। এই ঝামেলাটা দূর করে আমরা কি করব, জাস্ট একটা জিনিস আমরা মাথায় রাখবো, ঠিক আছে? যেমন এখানে আসলে আমি এখন এখানে মূলত 21 হবে। আচ্ছা, সো এখানে 2, আচ্ছা এখানে যাই হোক, এটা থাক। অর্থাৎ ব্যাপারটা তোমরা বুঝলা কিনা? অর্থাৎ এখানে যে ব্যাপারটা হবে, দেখো এখানে তাহলে আমি কি বলছিলাম, যখন আমরা দুইটা সংখ্যা যোগ করব যে কোনো বেইজে, যখন দেখবো আমাদের যোগফলটা আমাদের বেইজের থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন আমরা কি করব, ওই যে যোগফল যেটা আসছে ওটাকে আমরা এই বেইজ দিয়ে ভাগ করব। ভাগ করার পর আমরা যেটা ভাগশেষ পাবো সেটাই হবে আমার এখানে যোগফল, আর যেটা ভাগফল হবে সেটাই। যেমন 1 আর ইর ভ্যালু কত, 14, তাহলে 14 + 1 তাহলে কত হবে, 15। তাহলে 15 কি আমাদের এই মানে হেক্সাডেসিমেলের মধ্যে আছে? তাহলে আছে, তাহলে 15টা সরাসরি বসে যাবে। ব্যাপারটা তোমরা বুঝলা কিনা? অর্থাৎ বাইনারি যোগ আমরা ইজিলি পারি, বাট অন্য যে কোনো বেজে যোগ হলে আমরা যেটা হয় আমাদের এই যোগগুলো করতে ঝামেলা হয়। সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, সংখ্যা দুটো যোগ করবা, যোগ করার পরে যদি দেখো সেই যোগফলটা আমাদের এই বেইজের থেকে বেশি হয়ে যাচ্ছে, বেইজের থেকে যদি বেশি হয়ে যাচ্ছে বা বেইজের সমান হচ্ছে, অর্থাৎ আমি এটা লিখে দেই, যোগফল বেইজ থেকে বেশি বা সমান হলে তখন আমরা এই ভাগ করব। তখন বেইজ দিয়ে ভাগ করব। ভাগ করার পর আমরা কি করব, যেটা আমাদের ভাগশেষ থাকবে সেটা এখানে বসবে, আর যেটা ভাগফল থাকবে সেটাই পরবর্তীর সাথে যোগ হবে। তো ব্যাপারটা তোমরা বুঝলা কিনা? আচ্ছা, অনেকে বলতেছে বুঝে নাই। আচ্ছা, আমি আবার বলতেছি, এফ এর ভ্যালু কত তোমার, 15 সাথে 7 যোগ করলে কত হয়, 21। সেটা কি তোমার এই মানে আমাদের হেক্সাডেসিমেলের বেস কত, 16 থেকে বেশি না? তো এই জন্য 16 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে দেখো 16 দিয়ে 21কে ভাগ করলে কত হয়, একবার যায়, সেখানে থাকে 16, বিয়োগ করলে আসে কত, 5। সেই 5টা হলো তোমার এখানে যোগফল হিসেবে বসবে, আর যেটা ভাগশেষ মানে ভাগফল থাকবে এই ভাগফলটা এর পরবর্তী সংখ্যার সাথে যোগ হবে। যোগে দেখো এর ভ্যালু কত, 15 আর 1 16। ও আচ্ছা, এখানে তাহলে এখানে একটু ভুল হয়েছে, এখানে এটা 5 ঠিক আছে, বাট এখানে এর সাথে এক যোগ করলে 15 + 1 তো 16 হয়ে যাচ্ছে। এই জন্য 16 দিয়ে আবার এটাকে ভাগ করতে হবে। ভাগ করলে এটা একবার যাবে, তার মানে এখানে 0 0, এটা ওটা 105 হবে, ঠিক আছে? আচ্ছা, তো এবার আশা করি বুঝছো। আচ্ছা, 15 + 7, এটা সরি 22 হবে, আমি এখানে ভুল লিখছি, সরি এটা 22 হবে। আচ্ছা সরি, এটা 22 হবে, তাহলে এটা মূলত 22 হবে। 22কে যদি তুমি 16 দিয়ে ভাগ করো তাহলে এটা একবার যাবে 16, তো এখানে আসবে 6 হবে এটা। আচ্ছা, সো এটা 105 না, এটা 106 হবে, পরেরটা ঠিক আছে, ঠিক আছে? হ্যাঁ, আমার একটু ভুল হয়েছে, সরি আসলে। হ্যাঁ, এবার আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সো এই ছিল মোটামুটি আমাদের। আমি এই এত কথা কেন বললাম, আমরা বাইনারি যোগটা আমরা আসলে ইজিলি সবাই পারি, বাট ভর্তি পরীক্ষায় বা তোমাদের বোর্ড পরীক্ষায় বিভিন্ন সময় এই শুধু এরকম না, যোগ না, অনেক সময় বলে যে তোমার একটা সংখ্যা দিয়ে বললো যে যে তোমার টুয়াইস এফ, এটার পরের সংখ্যা কত, এই সবগুলোই আসলে তোমার এই একই নিয়মে করা। অর্থাৎ যোগের ক্ষেত্রে আমরা বিভিন্ন বেইজের যে বিভিন্ন নিয়ম শিখি, এতগুলো নিয়ম আসলে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। তুমি সেটা একটা নিয়ম শিখবা, তুমি যোগ করবা, যোগ করার পরে আবার বলতেছি তুমি যোগ করবা, জাস্ট নর্মালি যেভাবে আমি যোগ করি এভাবে যোগ করবা। যোগ করার পরে যদি দেখো তোমার যোগফলটা
তোমার যে বেস ছিল, তুমি যে সংখ্যা পদ্ধতি যোগ করো, তোমার বেসটা যদি যোগফল যেটা আসবে এটা যদি তোমার বেইজের থেকে বড় বা সমান হয়, তখন তুমি এটা কি করবা, ভাগ করবা। বেস দিয়েও যোগফলটা কি করবা, ভাগ করবা। ভাগ করার পরে যেটা তোমার ভাগশেষ আসবে এইটাই তোমার যোগফল হিসেবে এখানে বসবে, আর ভাগফল যেটা থাকবে ওটা ক্যারি হিসেবে পরেরটার সাথে যোগ হবে। এবার আশা করি তোমরা সবাই বুঝছো। আচ্ছা, তোমরা একটু বই থেকে একটু প্র্যাকটিস করো, আমি আসলে তাহলে আশা করি তোমরা বুঝতে পারবা। আর আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। সো ধন্যবাদ সবাইকে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও আমি বলছি, ক্লাসের শুরুতে তোমাদের সাথে আমার কথা হয়েছিল। আমি আশিকুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। তো তোমরা যারা এই অভিযোগ করো আমাদের যে ভাইয়া রেগুলার ক্লাসের নোটিফিকেশনগুলো পাচ্ছি না, তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা প্রতিটা ক্লাসের নোটিফিকেশন যদি তুমি পেতে চাও, তাহলে তুমি এই আইডিটাতে কি করবা, অ্যাড ফ্রেন্ড অথবা ফলো করে রাখো, তাহলে তুমি হচ্ছে রেগুলার ক্লাসের নোটিফিকেশনগুলো কিন্তু তুমি পেয়ে যাবা। তো যাদের এই সমস্যাটা আছে, ভাইয়া আসলে ক্লাস 7টায় হচ্ছে কিন্তু আমি নোটিফিকেশন পাচ্ছি না, পরীক্ষা 9টা হচ্ছে আমি নোটিফিকেশন পাচ্ছি না, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে, তোমরা একটু আইডিটা ফলো অথবা রিকোয়েস্ট করে রাখো, তাহলে হচ্ছে ক্লাস শুরু হওয়া মাত্রই তুমি কিন্তু নোটিফিকেশন পাবে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আবারও বলছি, যারা লাইভটা দেখছো এবং পরবর্তীতে দেখবে, তোমরা অবশ্যই আইডিটা কি করবা, অ্যাড ফ্রেন্ড অথবা ফলো করে রাখবা। ঠিক আছে, দি এন্ড।